সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের জ্ঞানের কিছু বিষয় আমরা আলোচনা করব, যেগুলো আমরা গত ক্লাসে এবং পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। সেগুলো বাদ দিয়েই কিছু কিছু বিষয় ছিল যেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো শুরু করা যাক, যে পরবর্তী যে বাকি জ্ঞানের বিষয়গুলো কি কি আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে রয়েছে গড় স্থির জ্ঞান। গড় স্থির ব্যয় আমরা গত ক্লাসে আমরা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেখানে বলেছিলাম যে উৎপাদন ক্ষেত্রে যে স্থির উপকরণ ব্যবহার করা হয়, সেই স্থির উপকরণের জন্য যে ব্যয় করা হয় সেটা স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় বলেছিলাম যে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তনশীল উপকরণ ব্যবহার করা হয় তার জন্য যে ব্যয় হয় তাকে বলেছিলাম পরিবর্তনশীল ব্যয়। তো আজকে আমরা দেখছি যে গড় স্থির ব্যয়, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে মোট যে স্থির ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় স্থির ব্যয় পাবো। একইভাবে উৎপাদন ক্ষেত্রে মোট যে পরিবর্তনশীল ব্যয় তাকে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় পাবো।
ব্যয় বা অ্যাভারেজ কস্ট, যে মোট ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যয়। অর্থাৎ গড় শব্দটা আমরা যখনই নিয়ে আসছি তখনই আমরা আমাদের সামনে ভাগের বিষয়টি চলে আসছে। কারণ আমরা ছোটোকাল থেকেই বা ছোট্ট ক্লাস, শিশু ক্লাস থেকেই আমরা প্রায় গড় শব্দটির সাথে অনেকটা পরিচিত হয়ে আসছি। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে গড় শব্দটা যেখানে আসছে সেখানেই আমরা আমাদের সামনে ভাগের বিষয়টা চলে আসছে। যেমন আমরা একটু আগেই বললাম যে গড় স্থির ব্যয়, সেখানেও আমরা দেখেছি যে মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করেছি। আবার দেখেছি গড় পরিবর্তনশীল ব্যয়, সেখানেও দেখেছি যে মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করেছি। একইভাবে আমরা গড় ব্যয়ের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ব্যয়টা পাওয়া যাচ্ছে তাকে বলা হয় গড় ব্যয়। প্রান্তিক ব্যয়, যে অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। অন্যভাবে যদি বলি যে অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে প্রতি একক উৎপাদনের জন্য যে ব্যয় হয় যে প্রতি একক উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। আমরা একটা উদাহরণের সাহায্যেও আমরা দেখতে পারি।
যে প্রথম একক উৎপাদনের জন্য আমাদের খরচ হয়েছে 20 টাকা, দ্বিতীয় একক উৎপাদনের জন্য আমাদের খরচ হয়েছে 30 টাকা। তাহলে এখানে আমাদের প্রথম এককের জায়গায় 20 টাকা, এটা প্রথম এককের প্রান্তিক ব্যয়। দ্বিতীয় এককের উৎপাদনের জন্য 30 টাকা ব্যয়, এটা হচ্ছে দ্বিতীয় এককের প্রান্তিক ব্যয়। তাহলে মোট খরচ কত? টিসি মোট খরচ 20 50। তাহলে এখানে মোট খরচ হচ্ছে যে 20 টাকা প্রথম একক, এক একক উৎপাদনের খরচ হচ্ছে 20 টাকা, 2 একক উৎপাদনের খরচ 50 টাকা। তাহলে এখানে প্রান্তিক খরচ কি হবে? প্রান্তিক খরচ 20 টাকা, তাহলে এটা হচ্ছে প্রথম এক একক উৎপাদনের মোট খরচ হচ্ছে 20 টাকা, 2 একক উৎপাদনের মোট খরচ হচ্ছে 50 টাকা। তাহলে প্রান্তিক খরচ হচ্ছে যে অতিরিক্ত এক একক নিয়োগের অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট খরচের যে পরিবর্তন, মোট খরচের পরিবর্তন কত? 30 টাকা। ঠিক এভাবে আমরা প্রান্তিক খরচ এবং মোট খরচ দেখাতে পারি। আবার গড় ব্যয় যদি দেখাই, গড় ব্যয় 20, গড় ব্যয় 20 টাকা। আমরা মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাবো। তাহলে 20 ভাগ 1 সমান সমান 20, তারপরে 50 ভাগ 2 সমান সমান 25 টাকা। তাহলে মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে পাবো গড় খরচ বা গড় ব্যয়। খরচ বা ব্যয় একই অর্থ প্রকাশ করে। এখানে আমরা খরচ দিয়েছি, এখানে আমরা খরচ দিই। আচ্ছা, এটা হচ্ছে আমরা এভাবে আমরা কি করতে পারি যে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় বের করতে পারি মোট ব্যয় থেকে। মোট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে উৎপাদন প্রতিষ্ঠান নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে কোনো উৎপাদন প্রতিষ্ঠান করত তার উৎপাদিত
মোট একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বিক্রয় করে যে পরিমাণ অর্থ উপার্জন করে তাকে মোট আয় বলে। আমি আবারও বলছি যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য বিক্রি করে যে পরিমাণ অর্থ উপার্জন করে তাকে মোট আয় বলে। গড় আয় হচ্ছে যে মোট আয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে গড় আয় বলে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে যখনই আমরা উৎপাদন করতে যাচ্ছি তখনই আমাদের খরচের বিষয়টা চলে আসছে, এবং উৎপাদিত দ্রব্য যখনই আমরা বিক্রি করছি তখনই আমাদের আয়ের বিষয়টা চলে আসছে। তাহলে প্রথমত আমরা কি করছি? প্রথমত আমরা খরচ করছি, যেখানে আমরা আলোচনা করেছি মোট উৎপাদন ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এবং স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়। এগুলো আমরা উৎপাদন যখনই করতে গিয়েছি তখনই এই খরচের বিষয়গুলো চলে আসছে। যখন উৎপাদন শেষ করেছি, উৎপাদন শেষ করে যখন সেগুলো বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে গেছি তখনই বিক্রির সাথে সাথে সেগুলো আমাদের আয়ে পরিণত হয়েছে। তখনই আমরা পেয়েছি মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় পাবো। প্রান্তিক আয় অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক আয়। অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক আয়।
আমরা যদি অন্যভাবে বলি যে অতিরিক্ত একক দ্রব্য বিক্রির ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক আয়। আমরা আরও অন্যভাবে বললে এভাবে বলতে পারি যে প্রতি একক দ্রব্য বিক্রির আয়কে তার প্রান্তিক আয় বলা হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি যে আসলে কিভাবে আমরা মোট আয়, প্রান্তিক আয় এবং গড় আয় পেতে পারি। আমরা যদি ধান বিক্রয়ের কথা বলি, যে প্রথম মন ধানের বিক্রয় করেছি 800 টাকা, দ্বিতীয় মন ধান বিক্রি করেছি 600 টাকা, তৃতীয় মন ধান বিক্রি করেছি 400 টাকা। তাহলে আমরা সংজ্ঞায় যেটা বলেছি প্রান্তিক আয়ের কথা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মনের ধানের প্রান্তিক আয় হচ্ছে 800 টাকা, দ্বিতীয় মন ধানের প্রান্তিক আয় হচ্ছে 600 টাকা এবং তৃতীয় মন ধানের প্রান্তিক আয় হচ্ছে 400 টাকা। অর্থাৎ আমরা যে সংজ্ঞায় যেটা বলেছিলাম যে প্রতি একক দ্রব্য বিক্রির আয়কে বলা হয় তার প্রান্তিক আয়, এখানে ঠিক সেই সংজ্ঞা অনুযায়ী এগুলো হচ্ছে প্রান্তিক আয়। কারণ প্রথম মন ধানের বিক্রিত আয় হচ্ছে 800 টাকা, দ্বিতীয় মন ধানের বিক্রিত আয় হচ্ছে 600 টাকা, তৃতীয় মন ধানের বিক্রিত আয় হচ্ছে 400 টাকা। তো এগুলো হচ্ছে যে সেই সংজ্ঞা অনুযায়ী যে প্রতি একক দ্রব্য বিক্রির আয়কে বলা হয় প্রান্তিক আয়। আমরা অন্যভাবে যদি দেখি, এখানে 1 মন, 2 মন, 3 মন। 1 মন ধানের 800 টাকা, 8 আর 6 1400, 14 আর 4 1800। তাহলে এখানে যদি দেখি, এখানে হচ্ছে মোট আয়, গড় আয় বা প্রান্তিক আয়। এখন 1 মন ধানের আয় হচ্ছে 800 টাকা, 2 মন ধানের আয় হচ্ছে 1400, 3 মন ধানের আয় হচ্ছে 1800 টাকা। এখন আমরা প্রান্তিক আয় বের করব। আমরা বলেছিলাম যে অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি করলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক আয়। তো সেক্ষেত্রে আমরা প্রথম 1 মনের আয় হচ্ছে 800 টাকা, 800 এটাই হবে তার প্রান্তিক আয়। তারপরে দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত 1 মন থেকে আমরা 2 মন করেছি, অর্থাৎ অতিরিক্ত বিক্রি করেছি 1 মন, আর মোট আয়ের পরিবর্তন হয়েছে, আগে ছিল 800 টাকা, এখন হয়েছে 1400 টাকা। তাহলে মোট আয়ের পরিবর্তন হয়েছে 600 টাকা। তাহলে এই 600 হচ্ছে মোট আয়ের পরিবর্তন, এটাই হচ্ছে প্রান্তিক আয়।
একইভাবে যখন আরও একটা এক মণ বৃদ্ধি করেছি বিক্রি, অর্থাৎ 2 মণ থেকে 3 মণ, তখন মোট আয় পেয়েছি 1800 টাকা। তাহলে এখানে আমাদের অতিরিক্ত 1 মণ বিক্রি করে মোট আয়ের পরিবর্তন হয়েছে। মোট আয় আগে ছিল আমাদের 1400 টাকা, পরে হয়েছে 1800 টাকা। তাহলে পরিবর্তন হয়েছে 400 টাকা। মোট আয়ের পরিবর্তন হয়েছে 400 টাকা। এভাবে আমরা প্রান্তিক আয় বের করতে পারি। কিভাবে বের করেছি? যে প্রথম মনে মোট আয় হচ্ছে প্রান্তিক আয়, তাই দ্বিতীয় যখন আরেক মণ বৃদ্ধি করেছি, বিক্রির পরিমাণ 1 মণ বৃদ্ধি করেছি, তখন মোট আয়ের পরিবর্তন হয়েছে 800 টাকা। অর্থাৎ 800 আর 1400 বিয়োগ 800, তাহলে 600 টাকা। তাহলে 600 টাকা হচ্ছে মোট আয়ের পরিবর্তন হয়েছে। তাহলে এখানে দ্বিতীয় মণের প্রান্তিক আয় হচ্ছে 600। একইভাবে যখন আরও 1 মণ বৃদ্ধি করেছি, তখন মোট আয়ের পরিবর্তন হয়েছে 1800 বিয়োগ 1400, অর্থাৎ 400 টাকা। তাহলে 400 হচ্ছে তার প্রান্তিক আয়। এভাবে আমরা মোট আয় থেকে প্রান্তিক আয় বের করতে পারি। একইভাবে আমরা গড় আয়ের কথা, যদি গড় আয় কিভাবে বের করি সেটা দেখি। যে মোট আয়কে উৎপাদিত দ্রব্য বিক্রয়ের পরিমাণ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা গড় আয় পাবো। তাহলে প্রথম আমরা মোট আয় হচ্ছে 800 টাকা, বিক্রি করছি 1 মণ, তাহলে 800 ভাগ 1, তাহলে গড় আয় হচ্ছে আমাদের হচ্ছে 800 টাকা। দ্বিতীয় হচ্ছে মোট আয় হচ্ছে 1400 টাকা, বিক্রি করেছি আমরা 2 মণ, তাহলে 1400 মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে 1400 ভাগ 2, 700 টাকা। ঠিক একইভাবে মোট আয় হচ্ছে 1800 ভাগ হচ্ছে 3, 600 টাকা। এটা হচ্ছে আমাদের গড় আয়। গড় আয়টা আমরা কিভাবে পেলাম? যে মোট আয়কে উৎপাদিত দ্রব্য বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে যে আয়টা পাওয়া যায় সেটা হচ্ছে গড় আয়। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা পেয়েছি প্রান্তিক আয় এবং গড় আয়। একইভাবে মোট আয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য যে বিক্রি করে যে পরিমাণ অর্থ উপার্জন করে তার সমষ্টি হচ্ছে মোট আয়। তো এখানে উৎপাদন প্রতিষ্ঠান 1 মণ ধান বিক্রি করে পেয়েছে 800 টাকা, 2 মণ ধান বিক্রি করেছে 1400 টাকা, 3 মণ ধান বিক্রি করেছে 1800 টাকা। এগুলো হচ্ছে তার মোট আয়। এভাবে আমরা গড় আয়, প্রান্তিক আয় এবং মোট আয় উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আজকে ক্লাসে যে বিষয়গুলো দেখলাম সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে 3য় অধ্যায়ের জ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা এখানে শেষ করছি। আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের সূত্র সংশ্লিষ্ট, বা আমরা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলাটাকে বা সংক্ষেপে দেয়া থাকলে সেগুলো থেকে আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে কি বোঝাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মূলত যে উৎপাদনের ব্যয় সংশ্লিষ্ট বিষয়গুলো এবং আয় সংশ্লিষ্ট বিষয়গুলো। যেমন আমি যদি একটু রিকল করি, যে প্রথমত আমরা আলোচনা করেছি উৎপাদন ব্যয়, যে উৎপাদন করতে গিয়ে উপকরণ সংগ্রহ প্লাস আনুষঙ্গিক যে ব্যয় হয় বা সেগুলো সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। একইভাবে উৎপাদন ব্যয়ের সাথে আমরা দেখেছি যে স্বল্পকালে এক ধরনের ব্যয় থাকে, দীর্ঘকালে এক ধরনের ব্যয় থাকে। অর্থাৎ স্বল্পকালে উৎপাদনের ক্ষেত্রে আমরা 2 ধরনের ব্যয় দেখেছি, যে একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই স্থির ব্যয় যে স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে স্থির উপকরণের জন্য যে ব্যয় হয় তার স্থির ব্যয় বলে।
এবং উৎপাদন ক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয় হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। আরও দেখেছি যে গড় স্থির ব্যয়, যে মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। গড় পরিবর্তনশীল ব্যয় কীভাবে পাওয়া যায়? মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাকে গড় পরিবর্তনশীল ব্যয় বলে। তারপরে আমরা দেখেছি গড় ব্যয়, যে উৎপাদনের মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় ব্যয় পেয়ে থাকি। তারপরে দেখেছি প্রান্তিক ব্যয়, যে অতিরিক্ত এক একক উৎপাদনের কারণে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে, অথবা অতিরিক্ত এক একক উৎপাদনের কারণে যে মোট ব্যয়ের পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। অথবা আমরা বলেছি যে প্রতি একক উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। তাহলে এই ব্যয়গুলো ছিল উৎপাদন সংশ্লিষ্ট, যে যখনই উৎপাদন করতে যায় তখনই এই ব্যয়ের প্রসঙ্গটা চলে আসে। ঠিক একইভাবে ব্যয় শেষ করার পরে, অর্থাৎ দ্রব্য উৎপাদনের পর যখনই আমরা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিই তখনই সেগুলো আমাদের আবার আয়ে পরিণত হয়। তো আয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মোট আয়, যা একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বিক্রি করে যে অর্থ উপার্জন করে তাকে বলা হয় মোট আয়। আমরা সেখানেও দেখেছি যে গড় আয়, প্রান্তিক আয়, যে মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাকে গড় আয় বলে। একইভাবে প্রান্তিক আয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে অতিরিক্ত একক দ্রব্য বিক্রি করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক আয়। অন্যভাবে বললে, যে অতিরিক্ত একক দ্রব্য বিক্রি করলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক আয়, অথবা প্রতি একক দ্রব্য বিক্রি আয়কে বলা হয় প্রান্তিক আয়। তো এই ছিল আমাদের মূলত আজকের ক্লাসের জ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা বলেছি যে কিছু সংক্ষিপ্ত রূপকে কি, রূপের পূর্ণাঙ্গ রূপ কি এবং সেগুলোর বাংলা অর্থ কি এবং সেগুলোর সূত্র কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং নিরাপদে থাকো, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।